সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার একটা গল্প থাকে, সেই পথের বাঁকে বাঁকে থাকে সংগ্রাম। কখনো কখনো তা হয়ে দাঁড়ায় টিকে থাকার লড়াই। আশার রংধনুটাও কখনো বা শুরু হতে না হতেই হয়ে যায় বর্ণহীন। জীবনের এমন নানান দোলাচলের মাঝেই কেউ কেউ একে একে টপকে যান বাধার সিঁড়ি। স্বপ্নকে ছুঁয়ে দেখার তীব্র চাওয়াটাই নাকি সময় সময়ে পথ দেখায় তাদের। রিয়াজ আল মামুনের গল্পগুলো এমনই। তবে ছোটবেলায় ব্যবসায়ী বাবার সংগ্রাম দেখেছেন খুব কাছ থেকে, প্রেরণাটা সেখান থেকেই পেয়েছেন। তারপর এ পথে হেঁটেছেন নিজের মতো করে। সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় ব্যস্ততা, শরীরটা ঠিকঠাক রাখার চেষ্টা, এর মধ্যেই পরিবারকে খানিকটা সময় দেয়া, আবার অফিসে যাবার প্রস্তুতিও। সকাল 7টার দিকে আমি ঘুমে থেকে উঠি, নিউজ পেপারটা প্রথমে পড়ি, তারপরে সাথে চা, বিস্কিট এবং আড্ডা। সো এই সমন্বয়ে আমাদের সকালটা শুরু হয়। ফিজিক্যাল এক্সারসাইজ, আমি যোগা করি সকালবেলায়। বাচ্চারা স্কুলে যাওয়া শুরু করে, তারপরে আমি অফিসের জন্য রেডি হই, অফিসের দিকে আমি রওনা হই। তার বাবা ছিলেন ছিমছাম একজন মানুষ, ব্যবসা করতেন, তবে ছিলেন সৎ এবং মানবিক একজন মানুষ। জীবনে সাফল্য প্রয়োজন, তবে সবকিছু বিসর্জন দিয়ে নয়, এই ছিল তার নীতি। আমার বাবা নুরুদ্দিন আহমেদ মরহুম, জন্ম নারায়ণগঞ্জের নবীগঞ্জ। রাজশাহী ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে পড়েছেন, তারপরে পাটের ব্যবসা করতেন। প্রথম যে গুণটা ওনার ছিল, উনি অত্যন্ত সৎ মানুষ ছিলেন, গরিব আত্মীয় স্বজনের প্রতি অত্যন্ত দয়াবান ছিলেন। আমি অত্যন্ত ছোট তখন, আমার বাবা ভোর সকালে দেখি অঝরে কাঁদছেন। আম্মাকে জিজ্ঞেস করলাম যে আম্মা কি হয়েছিল? তো আম্মা আমাকে বললেন যে তোমার আব্বা তোমার দাদিকে স্বপ্ন দেখেছে। আমাকে অ্যাকচুয়ালি এই ঘটনাটা এখনও মনে পড়ে যে কতটুকু দরদ মানুষের মনের মধ্যে থাকলে এরকম অনুভূতি হতে পারে। উনি কোনো ক্লাবে যেতেন না, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এটাই হলো তার জীবন। অত্যন্ত রিলিজিয়াস ছিলেন, সব কিছু স্যাক্রিফাইস করে সাফল্যের দরকার নাই, যেটা আব্বার ভাষায় যে হালাল খেতে হবে। তো এটা এখনো আমরা বহন করি আমাদের পরিবারে। আর তার মা ছিলেন একজন শিল্পী মানুষ, তবে সংসারের চেয়ে কখনোই বড় করে দেখেননি তার সেই সত্তা। তাদের নিয়ে ব্যস্ত থেকেছেন সারা জীবন। সর্বোপরি তার কাছে মা একজন সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি। আমার আম্মা নূরজাহান বেগম, আমার আম্মা অনেক রাগী ছিলেন। আমি যখন ছোট ছিলাম আম্মাকে দেখেছি, গান গেতেন, আম্মা নাচতেন, আমার ভালো রান্না করতে পারতেন, ভালো সেলাই করতে পারতেন। আম্মা ছিলেন আমার মতো একজন ফাইটার। পরবর্তীতে উনি আর গান কিংবা অন্য কোনো কিছুতে জড়ান নাই। উনি শুধু আমাদেরকেই ভালো রাখতে হবে, আমাদেরই ভালো করতে হবে। জীবনে আমার মাকে অনেক সংগ্রাম করতে দেখেছি। নিজে রান্নাবাড়া করতেন, আমাদের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হতে থাকলো। আম্মা নিজেই আমাদের কাপড় জামা এগুলো ধুতেন, আমার আম্মা নিজেই রান্না করতেন, আমার আম্মা নিজেই একসময় অন্য জায়গায় গিয়ে কাজ করতেন আমাদের জন্য। এইভাবেই অ্যাকচুয়ালি আমাদের এই পরিবারটাকে আমার আম্মা একত্রিত ধরে রেখেছিলেন। আমার মা আমার জন্য যা করেছেন তার প্রতিদান কখনোই আমি দিতে পারবো না। তো আমার মার জন্য অলওয়েজ আমার ভালোবাসা। আমি আমার মাকে প্রচণ্ড রকম ভালোবাসি, যেরকম আমি আমার নানিকে অত্যন্ত ভালোবাসি। তিনি বড় হয়েছেন নানার বাড়ি নারায়ণগঞ্জে। সেখানকার বিদ্যালয়ে তার পড়াশোনায় হাতে খড়ি, তারপর ঢাকায়, পরে সুযোগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার জন্ম নারায়ণগঞ্জের
মসজিদ খানপুর এরিয়ায়। আমরা একটা যৌথ পরিবার ছিলাম। আমি আমার নানার বাড়িতে মানুষ হই। প্রথম স্কুল ছিল নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল, ক্লাস 6 পর্যন্ত এখানে পড়ি। তারপরে আমি নারায়ণগঞ্জ আইটি স্কুলে ওখানে পড়ি 2 বছরের মতো। 1983-তে আমি নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি পাস করি। নারায়ণগঞ্জে সেই সময় আমি প্রচণ্ড খেলাধুলা করতাম। খেলা যে কতটুকু উপকার করেছে আমার লাইফে এটা আমি এখন পর্যন্ত বুঝি। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে কলেজে ভর্তি হই, এইচএসসি পাস করি। এইচএসসি পাস করার পর আমি ঢাকা ইউনিভার্সিটিতে 1985-86-এ পরীক্ষা দিই। সেই সময় এরশাদ বিরোধী আন্দোলন চলছিল। সো ইউনিভার্সিটি সেশন জট ছিল। তো ইউনিভার্সিটিতে ভর্তি না হয়ে তখন আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে গ্র্যাজুয়েশন করি। গ্র্যাজুয়েশন করার পরে সরাসরি চাকরিতে ঢুকে যাই। আরব বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দেই এবং পরীক্ষাতে আমি উত্তীর্ণ হই। উত্তীর্ণ হওয়ার পরে আমি ওইখানে অ্যাজ এ ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করি। তারপর ওইখানে আস্তে আস্তে আমি অফিসার হই। আমি 2.5 বছর ব্যাংকে কাজ করেছি। তার জীবনে তিনি ভালো কয়েকজন শিক্ষক পেয়েছেন। তাদের কথা আর তাদের দেয়া শিক্ষা কখনোই ভুলতে পারেন না। বন্ধু ভাগ্যটাও তার বেশ ভালো। জীবনে অনেক বন্ধু পেয়েছেন আত্মার আপনজন হিসেবে। তাদের সাথে যে কত শত স্মৃতি, তাও কখনো সখনো উঁকি মারে তার মনের জানালায়। আমি 2-1 টিচার পেয়েছি। একজন আমার সিস্টার ছিলেন, সিস্টার জন। ওনার পড়াশোনার ধরন আমার খুব ভালো লাগতো। অত্যন্ত মায়া করে ছোট ছেলেদেরকে পড়াতেন এবং টেকনিক্যালি পড়ানোর চেষ্টা করতেন। উনি আগে মনস্তাত্ত্বিক বিষয়টা উপর গুরুত্ব দিতেন। আরেকজন টিচার আমার খুব মনে পড়েছিল, রোজি টিচার। ওনার কাছেও ওনার মায়া এবং পড়ানোর ধারা এটা আমার অন্তত ভালো লাগতো। আমার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু, অ্যাকচুয়ালি বন্ধুত্ব যে মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অনেক ধরনের সাপোর্ট তাদের কাছে পেয়েছি। এর মধ্যে আমার বিশিষ্ট বন্ধু, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মহিম হাসান, আমার আরেক বন্ধু বাপি, মেহেদি, তারা আমার অত্যন্ত ঘনিষ্ঠ। বাপি আমার সাথে, আমরা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে একই রুম শেয়ার করতাম, হোস্টেলে থাকতাম। তো একদিন আমাদের হোস্টেলের নিয়ম ছিল দ্যাট প্রত্যেক বৃহস্পতিবারে ইন্সপেকশন ডে ছিল। নজরুল ইসলাম স্যার আমাদের ইন্সপেকশন করতে। তো আমি আর বাপি একই রুমে থাকি, আমাদের একটা খাট, একটা লকার। সো বাপির লকার চেক করে স্যার সব ঠিকঠাক পেলেন, কিন্তু আমার লকারে এসে অনেক বেনসন অ্যান্ড হেজেস সিগারেটের প্যাকেট, খালি প্যাকেট পেলেন। কিন্তু আমি কিন্তু স্মোক করি না, কিন্তু আমার বন্ধু বাপি ও স্মোক করে। তো আমার অবস্থা বুঝতেই পারেন, আমার টিসি খাওয়ার মতো অবস্থা। স্যার আমাকে কল করেছে যে তুমি তো সিগারেট খাও হোস্টেলে। বন্ধু আমার দোস্ত, তার নামে আমি কিভাবে বলি যে আমি খাই না, ও খায়? তো আমাকে স্যার বললো যে তুমি এখন থেকে প্রতিজ্ঞা করো তুমি আর কোনোদিন সিগারেট খাবা না। কিন্তু আমার লাইফে আমি কোনোদিন সিগারেট খাই না। তো বাধ্য হয়ে আমার স্যার কাছে প্রতিজ্ঞা করতে হলো যে আমি আর কোনোদিন সিগারেট খাবো না। তার প্রিয় খাবার তালিকার সবার উপরে ইলিশ। গান শুনতে পছন্দ করেন, সিনেমা দেখেন, বই পড়েন, আর সময় সুযোগ পেলেই খেলাধুলায় মেতে ওঠেন। খাবারের মধ্যে প্রিয় দেশি কই মাছ আমার প্রিয়, এবং সেটা যদি মটরশুঁটি আর টমেটো দেওয়া হয় খুব ভালো লাগে। আর ইলিশ মাছ আমার প্রিয়, সরিষা ইলিশ। আর যদিও আমি রিচ ফুড খাই না, তাও আমার সবচেয়ে প্রিয় হলো তেহেরি। আমাদের বাসার সবারই খাওয়ার মধ্যে জাপানিজ ফুড খুব প্রিয় আমাদের। সাশিমি অ্যান্ড ট্যামাকে দুটা খুব আমাদের প্রিয়। সো আমরা প্রায়ই এটা খাই। আমি গান শুনতে ভালোবাসি, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, লালন, মিক্সড গান অনেক শুনি। মুভি দেখি, অনেক মুভি আমার ভালো লাগে। পড়তে ভালোবাসি, কিন্তু ওই রকম পড়া হয় না, তাও চেষ্টা করি পড়ার জন্য। উপন্যাস ভালো লাগে, আর অটোবায়োগ্রাফি ভালো লাগে।
বছরে আমি যেটা দেখলাম যে অ্যাজ এ লাইফ পার্টনার হিসেবে যতটুকু অনেস্ট অ্যান্ড ঠিক ততটুকুই অনেস্ট অ্যাজ এ তার কর্মক্ষেত্রে আর কি। সবসময় ও চেষ্টা করে, আমি কখনোই দেখিনি 18-19 বছরে যে আফটার অফিস যদি সে জিমে না যায় অফিস থেকে 5টা 5:30টার মধ্যে মানে বাসায়। আমার বাবা তো অনেক ভালো মানুষও, সবসময় আমাদেরকে টাইম দেয়। আম্মু আরও বেশি ফ্লেক্সিবল ইয়ের থেকে। আম্মু বাবাকে একটু মাঝে মাঝে মনে হয় বাবা বকা দেবে, বাট বাবার জীবনেও বকা দেন আমাদেরকে। তো বাবার সাথে অনেক একটা কম্পিটিটিভ একটা ফুটবলের ব্যাপারে আছে। বাবা তো মানে একদম একটা ইয়ে, লাইক আমি তো আর্সেনাল সাপোর্ট করি আর ম্যানচেস্টার ইউনাইটেড বাবা সাপোর্ট করে। ওটার ভিতরে আমাদের অনেক কী হয় যে ফুটবলের ব্যাপারে, যে কে জিতলো না কে করলো, কে লিগ টেবিল আরও বেশি ইয়ে, ওটার ব্যাপারে আমাদের মাঝে মাঝে একটু ইয়ে হয়। বাবা আমার সাথে অনেক টাইম স্পেন্ড করে, বাট সামটাইমস করতে পারে না। আমাদের পড়ালেখা অনেক শেষ, আমরা টিভি দেখতে বসি, তখন বাবা এসে আমাদেরকে বলবে যে আজকে সারাদিন টিভি দেখলা, বাট আমরা অ্যাকচুয়ালি সারাদিন পড়েছি। আমরা সামটাইমস যখন বোর্ড, বাবা দেখে আমরা বোর্ড, তখন বাবা আমাদেরকে আস্ক করে চলো তোমরা ঘুরতে যাবা, তারপর আমরা গাড়ি নিয়ে আমরা ঘুরতে যাই। বাবা আমি অনেক ছোটো, এই জন্য ফ্যামিলি থেকে আমি ছোটো, এই জন্য বাবা আমাকে অনেক লাইক করে। বাবা হচ্ছে আইসক্রিম খেতে নিয়ে যায়, ঘুরতে যায়, তারপরে হচ্ছে বাবা আমাদেরকে ফান স্টোরিজ বলে আগের ব্যাপারে। তারপরে বাবা আমাদের সাথে অনেক মজা করে। নিজে ব্যবসা করবেন তা মনে মনে অনেক আগেই স্থির করে রেখেছিলেন, তাই পড়াশোনা শেষে নিয়েছিলেন ব্যাংকের চাকুরি। 2.5 বছর পর চাকুরি ছেড়ে ব্যবসায় মন দিলেন। প্রথমে কয়েকজন মিলে, তারপর একাই। এর মধ্যে যে কত চড়াই উতরাই পেরোতে হয়েছে তারই আত্মা নেই। সেসব দিনের কথা মনে হলে এখনও মনটা কেমন যেন করে ওঠে। অ্যাকচুয়ালি ব্যবসার প্রস্তুতিটা ছিল আগে থেকেই। এর জন্যই আমি অ্যাকচুয়ালি ব্যাংকের চাকরিটা নিয়েছিলাম। তো ব্যাংকে 2.5 বছর চাকরি করার পরে তো আমি ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে পার্টনারশিপ ব্যবসায় স্টার্ট করি আর কি। এটা একটা গার্মেন্টস ছিল। ইট ওয়াজ ব্যাক 1992। তো আমার সাথে আরও বেশ কয়েকজন পার্টনার ছিলেন। 2 বছর পরে অ্যাকচুয়ালি এর মধ্যেই পার্টনারদের সাথে নীতিগত অনেক কিছুই মিল ছিল না। তো একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। তো সবাই ছিল, শুধু আমি ওই পার্টনারশিপ থেকে বেরিয়ে এসেছিলাম। তো সেটা ছিল আমার ব্যবসায়িক জীবনের প্রথম ধাক্কা। তো সেই ধাক্কাতে আমি ব্যাক টু স্কোয়ার, 2 বছরে যা অর্জন করেছিলাম সেটা সম্পূর্ণটাই বিলীন হয়েছে, ব্যাক টু স্কোয়ার। তো আমি তখন এককভাবে নিজে কিছু করার চেষ্টা করলাম এবং তখন আমি আরেকটা ফ্যাক্টরি দিলাম খুব ছোট স্কেলে। তো সেই ক্ষেত্রে আমার এক বন্ধু মানুষ, আমার বড় ভাই, আমার আত্মীয় শহীদ ভাই, ডেকো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, উনি আমাকে হেল্প করেছিলেন। ওনার কাছে কিছু নিটিং সুইং মেশিন ছিল অ্যাবাউট 40টা। ওই মেশিনগুলা উনি আমাকে বিক্রি করেছিলেন, কিন্তু পেমেন্টের ব্যাপারে বলেছিলেন যে আমার সুবিধা মতো কোনো এক সময় দিয়ে দিলেই হবে। সো সেটা আমার জন্য ছিল বিরাট একটা ফেভার। ব্যারিয়ার এসেছে, অনেক প্রতিবন্ধকতা এসেছে। I was very determined that there is no other way but to succeed. ফ্যাক্টরিতে যেদিন বেতন দিব বলেছি 2 লাখ টাকা বেতন, আমার কাছে 2 লাখ টাকা নেই। আমার ছোট্ট একটা গাড়ি ছিল, ওই গাড়িটা নিয়ে বেরিয়ে যাই, জানি না কোথায় যাব। তো রাস্তায় ঘুরছি, এর সময় আমার মনে হলো যে আমার এক বড় ভাই আছে সাইম ভাই, ওনার বাড়ি ওল্ড ইউএচএসে। সো আমি গাড়ি চালিয়ে ওনার বাসায় গেলাম এবং সাইম ভাইকে সৌভাগ্যবশত বাসায় পেলাম। আমি সাইম ভাইকে বললাম, সাইম ভাই আমার খুব জরুরি 2 লাখ টাকা দরকার। সাইম ভাই আমাকে 5 মিনিট বসতে বলেন যে আমি তোমার জন্য একটা চেক দিয়ে দিচ্ছি। তো দুপুর ছিল, প্রায় 3টার সময়। তো আমি এই চেকটা নিয়ে ধানমন্ডি ব্রাঞ্চে, এত জোরে গাড়ি চালিয়ে গেছি কেন, ব্রাঞ্চ যদি বন্ধ হয়ে যায় আমার জন্য বিরাট বিপদ। সো আমি ব্রাঞ্চে গেলাম এবং ওই 2 লাখ টাকা উঠিয়ে আমি ফ্যাক্টরিতে এলাম এবং স্যালারি দিলাম। এটা একটা ঘটনা বললাম, এরকম অসংখ্য ঘটনার মধ্যে দিয়েই আমাকে যেতে হয়েছে।
তৈরি পোশাকের ব্যবসার শুরু থেকেই তিনি কিছু নিয়ম মেনে চলতেন, এখনও মানেন। বিশ্বাস করেন সেজন্যই এত দূর আসতে পেরেছেন। সেজন্য পরিশ্রম করতে হয়েছে, কষ্টটাও তো কম হয়নি। এবং আমি অলওয়েজ চেষ্টা করতাম নীতি মেনে কাজ করতে। ইউ নিড টু বি ভেরি এথিক্যাল। অনেক লাভ হয়, আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন তো আছেই, আপনার ক্রেডিবিলিটি ইন দ্য মার্কেট উইল বি হাই। এই রেজাল্টটা আমি পেয়েছি এবং আজ পর্যন্ত পেয়ে যাচ্ছি। ইফ ইউর ক্রেডিবিলিটি ইন দ্য মার্কেট ইজ হাই, ইউ উইল গেট দ্য ডিভিডেন্ড, দ্যাটস ফর শিওর। সো আমার এই ব্যবসা শুরু হলো, আমার প্রথম বায়ার ছিল C&A। তো আমার একজনের সাথে C&A, তখন আমি হংকংয়ে মিটিং করতে যেতাম। তো আমার মনে আছে যে অনেক সময় টিকিটের কাটার পয়সা ছিল না, ট্রাভেল এজেন্সি থেকে বাকিতে টিকিট কাটতে হতো। টিকিট কেটে আমরা হংকংয়ে যেতাম মিটিং করতে। তো ওইখানে তাদের যে রিজনাল হেড ছিলেন মিস্টার I.Y. চয়, তো উনি আমাকে অনেকভাবে গাইড করেছেন। ওনার সাথে যেদিন আমি প্রথম দেখা করতে যাই, আই ওয়াজ ভেরি ভেরি নার্ভাস, বিকজ এত বড় অফিসিয়াল একটা $9 বিলিয়ন কোম্পানির রিজনাল হেড মিস্টার I.Y. চয়। সো আই ওয়াজ ভেরি নার্ভাস। তো ওনার সাথে মিটিং হলো, কথাবার্তা হলো, আস্তে আস্তে আমি ব্যবসা শুরু করলাম এবং বেশ 6-7-8 বছর ব্যবসা করার পরে উনি যখন রিটায়ার্ড হলেন, আমি ওনাকে প্রপোজ করলাম যে তুমি আমার কোম্পানিতে জয়েন করো অ্যাজ অ্যাডভাইজার। সো এই যে জীবনের পরিবর্তন, এই যে পরিবর্তন, এটার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে। ক্রেতাকে দেয়া কথা রাখতে অনেক সময় অনেক ঝুঁকিও নিয়েছেন। হরতালের মধ্যে কাজ করতে হয়েছে, ব্যাংকের ঋণও খুব কাজে লেগেছে তার। তবে সব সময় নিজের নীতি ঠিক রেখেছেন আর মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন। দেশের একটা দুর্যোগময় পরিস্থিতিতে কন্টিনিউয়াস হরতাল চলছে। তো আমার মাল টঙ্গীতে এসে পড়ে আছে, এটা মিরপুর পর্যন্ত আনার মতো লোক নাই, কেন কন্টিনিউয়াস হরতাল। তো আমি একদিন রাত্রে আমার পিয়নকে বললাম যে, আমি তখন মিরপুরে থাকি, যে তুমি রাত্রে 1টার দিকে বাসায় আসো। তো বাসায় আসলো, আমি খাওয়া দাওয়া শেষ, বাসার সবাই ঘুমিয়ে গেছে, আব্বা আম্মা সবাই ঘুমিয়ে গেছে বাসার। তো আমি তখন, ও নিচে দাঁড়িয়ে আছে, আমি তখন আস্তে আস্তে দরজা খুলে নিচে নামলাম। আমরা গ্যারেজ থেকে আমাদের গাড়িটা বের করলাম, ঠেলে, চালিয়ে না, কেন আমরা যদি গাড়ি স্টার্ট করি তাহলে বাসা সবাই জেগে যাবে। নিয়ে এসে রাত 1টা বাজে, 1টা বাজে তখন আমরা গাড়ি স্টার্ট করলাম। আমি আর আমার যে পিয়নটা ছিল সেই সময় মজিব, দুজনে আমরা গাড়ি চালিয়ে 10 নম্বর চক্কর দিয়ে সোজা গুলশানের দিকে এবং তারপরে আমরা টঙ্গীর দিকে। রাস্তায় একটা লোক নাই, শুধু ইট আর ইট আর ইট। আমার এক বন্ধুর ভাই ছিল, তাকে সহ আমরা ওই ট্রাকটাকে মিরপুর পর্যন্ত চালিয়ে নিয়ে আসি। নিয়ে এসে আমরা মালগুলা খালাস করি আমাদের ফ্যাক্টরিতে। খালাস করার পরে আই বিট রিলিফ ইন দ্য মর্নিং। বাসার কেউ জানে না যে রাত্রেবেলা এই ঘটনা করেছি, বিকজ যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারত। আমি যখন প্রথম ব্যবসা শুরু করি তখন এবি ব্যাংকের ক্রেডিট ইনচার্জ ছিলেন আনিসুল হক সাহেব। তো উনি এবি ব্যাংকে কোনো ব্যবস্থা করতে না পেরে উনি আমাকে IFIC পাঠিয়েছিলেন। IFIC তখন মশিউর রহমান সাহেব ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার, উনি আমাকে ব্যাক টু ব্যাকের ফ্যাসিলিটিস দিলেন, তাও কেস টু কেস বেসিস। সো এইভাবে আমরা ট্রেন্ড আপ হয়েছি। মানি ওয়াজ নট দ্যাট ইজি, ব্যাংকে বসে থাকতে হতো টাকার জন্য, কোনো কিছুই ইজি ছিল না। এখনকার তরুণেরা শুরুতেই টাকার মুখ দেখতে চায়, কিন্তু তা না করে লক্ষ্য স্থির করে এগিয়ে গেলে সফল হবার সম্ভাবনা বেশি বলে মনে করেন তিনি। সাথে নিজের কাছে পরিষ্কার থাকতে হবে, সততা না থেকে বেশি দূর এগোনো কঠিন বলেও মনে করেন তিনি। 120 মিনিট খেলার মতো দম নিয়ে মাঠে নামতে হবে। 90 মিনিটে খেলা শেষ নাও হতে পারে, অ্যানাদার 30 মিনিটস এক্সটেন্ডেড টাইম হতে পারে। বাট অনেকে দেখা যায় যে 15-20 মিনিট খেলার সাফল্য না পেলে মাঠ থেকে বিদায় নেয়। এইভাবে অ্যাকচুয়ালি আপনি খেলা উইন করতে পারবেন না। তো আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ইউ নিড টু বি ফোকাসড। আপনি যেটা করতে চান সেই কাজটাকে আপনাকে শিখতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। যে কোনো উপায়ে সাফল্য কিংবা পয়সা কামাতে হবে, ইটস টোটালি রং, আই ডোন্ট সাপোর্ট ইট। এবং এই যদিও ক্ষণিকের সাফল্য পেলেও পেতে পারে, বাট এটা সাস্টেনেবল হবে না। আপনি যদি আপনার ক্রেডিবিলিটি অনৈতিকভাবে পয়সা কামান, সেটা স্থায়ী হবে না। অন্য কি করলো
অন্য কত কামালো ওটার দিকে না তাকিয়ে আপনি নিজে কি করতে চান ওটার উপরে ফোকাস থাকতে হবে। দিনে দিনেই তার ব্যবসার পরিধি বেড়েছে। এখন প্রায় 14,000 কর্মকর্তা কর্মচারী কাজ করে তার প্রতিষ্ঠানগুলোতে। ইউরোপের বিভিন্ন দেশে তাদের পণ্য যায়, আর মনে করেন এসবই সম্ভব হয়েছে শুরু থেকেই মানের ব্যাপারে কোনো ছাড় না দেয়ায়। ইপিলিয়ন গ্রুপ আমাদের মেইনলি আমরা গার্মেন্টস করি। আমাদের 2টা টেক্সটাইল মিল, আমাদের 6টা গার্মেন্টস ফ্যাক্টরি। তো আমাদের অ্যাবাউট 14,000 লোক আমাদের এই কোম্পানিগুলোতে কাজ করে। আমাদের গার্মেন্টস অ্যাক্সেসরিজও আছে। সো আমরা ইউরোপ ম্যাক্সিমাম এক্সপোর্ট করি, ইউরোপের 17-18টা দেশে এক্সপোর্ট করি, আমরা এশিয়াতেও এক্সপোর্ট করি। লোকালি আমরা নতুন রিটেল শুরু করেছি, 1 বছর হয়েছে সেলের নামে। সো আমাদের 5টা রিটেল শপ আছে লোকালি। সো দিস ইজ আওয়ার টোটাল অপারেশন ইপিলিয়ন গ্রুপে। দিস ইজ এ প্রাইভেট ওন কোম্পানি, আমরা পাবলিকে নাই। সো ইটস এ ফ্যামিলি বেসড ফ্যামিলি ওন কোম্পানি। মেইন ফিলোসফি ইজ দ্যাট আমরা এথিক্যাল বিজনেস প্র্যাকটিস করতে চাই এবং আমরা করি। এবং আমাদের মেইন স্ট্রেংথ অফ ইপিলিয়ন ইজ দ্য হিউম্যান রিসোর্স। আমরা হিউম্যান রিসোর্সের উপরে খুব জোর দেই, হিউম্যান ডেভেলপমেন্ট, ট্রেনিং। তো এটাই আমাদের সবচেয়ে মূল চালিকা শক্তি। আমরা কোয়ালিটি কাজে পছন্দ করি, যে কত আমরা বড় টার্নওভার করলাম তার চেয়ে বড় কথা হলো দ্যাট আমাদের ওয়ে অফ ওয়ার্কিং, দ্য কালচার ইনসাইড দ্য কোম্পানি, ওইটার উপরে আমরা বেশি জোর দিই। যে আমাদের নিজস্ব একটা কালচার আছে, ফ্রি এনভায়রনমেন্ট, লেস বসিং। প্রফিট ইজ এ বাই প্রোডাক্ট। আমরা ভালো কাজ করব এবং কোয়ালিটি কাজ করব, এথিক্যাল বিজনেস করব, বাট মানি উইল কাম লেটার, ইট উইল ফলো আস। সেভাবেই আমাদের কাজগুলো হয় আর কি। সামনে তাদের ব্যবসা আরও বাড়ানোর পরিকল্পনা আছে। তাতে দেশের অনেক মানুষের কর্মসংস্থান হবে বলেই মনে করেন। তার প্রতিষ্ঠানে তরুণদেরও সুযোগ দেন। তাদের সাথে নিয়েই এগিয়ে যেতে চান আরও অনেকটা পথ। আমাদের আরও কিছু ফ্যাক্টরি আসছে, আমাদের নতুন টেক্সটাইল মিল আসছে, ইয়ার্ন ডাইং প্রজেক্ট আসছে, নতুন গার্মেন্টস ফ্যাক্টরি আসছে। সো আমাদের ক্যাপাসিটি আরও বৃদ্ধি পাবে, কর্মসংস্থান হবে আরও, সেটাই আমরা আশা করি। প্রত্যেকটা জায়গায় এসওপি আছে। আমরা উই বেসড অন আ সফটওয়্যার, প্রত্যেকটা জায়গায় আমরা সফটওয়্যার ইউজ করি এবং সেইভাবে প্ল্যানিং ইজ ওয়ান অফ দ্য কি ইপিলিয়নে। দ্যাটস এভরিওয়্যার উই ওয়ান্ট প্ল্যানিং। দ্যাটস তো আমাদের প্রজেকশন, আমরা অ্যাডভান্স প্রজেক্ট করতে পছন্দ করি এবং করি। দিস ইজ আওয়ার স্ট্র্যাটেজি, দ্যাটস আগামী 3 বছরে আমাদের কি হবে, আগামী 5 বছরে আমাদের কি হবে। নতুনদেরকে আমরা উৎসাহিত করি টু গো ফরওয়ার্ড অ্যান্ড টেক দ্য লিডারশিপ। আমরা অনেক ইনসাইড আউটসাইড ট্রেনিং করাই আমাদের লোকদেরকে। দিস ইজ এ ম্যান্ডেটরি ইন ইপিলিয়ন টু স্কিল ডেভেলপমেন্ট। তার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিজের আপনজনই মনে করেন, তাই তাদের সুযোগ সুবিধার কোনো কমতি রাখেননি। তাদের সন্তানদের পড়াশোনারও ব্যবস্থা করেন। তরুণদের লেখা নিয়ে একটি পত্রিকাও বের করেন। ভবিষ্যতে দেশের জন্য, দেশের মানুষের জন্য করতে চান আরও অনেক কিছু। অপেক্ষায় আছেন শুধু সময় আর সুযোগের। আমাদের প্রত্যেকটা কোম্পানিতেই ডে কেয়ার সেন্টার আছে। আমরা ওয়ার্কারদের, ছেলে মেয়েদের জন্য একটা স্পেশাল স্কলারশিপ, অ্যাবাউট 500 ওয়ার্কারের ছেলে মেয়ে এই স্কলারশিপের আওতাভুক্ত আছে। আমরা ইটস পলিসি ওয়াইজ যে কোনো ওয়ার্কারের ছেলে মেয়ে যদি স্কুলে ভালো লেখাপড়া করে এবং সে যদি সে রেজাল্টটা আনে, আমরা তাকে স্কলারশিপ দেই কোম্পানি থেকে। তার স্কুল ফি, বুকস অ্যান্ড এভরিথিং ইজ প্রোভাইডেড ফ্রম দ্য কোম্পানি। আমরা এনভায়রনমেন্ট নিয়ে অনেক কাজ করি। আমরা এনভায়রনমেন্টে বাংলাদেশের অনেক জায়গায় আমরা ট্রি প্লান্টেশন করি, গাছ লাগাই।
আমরা স্কুল কলেজগুলোতে যাই এবং ফ্রি গাছ লাগাই। আমরা এই অনেক স্কুলে গিয়েছি এবং প্রত্যেক বছর আবার 10,000 ট্রি আমরা প্ল্যান্টেশন করি। ইউনিভার্সিটিগুলোতে যাই, আমাদের প্রোগ্রাম চলে কল ট্রি ফর ফ্রি। সো আমরা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে উৎসাহিত করি যে তারা যাতে একটা ট্রি ফ্রিতে নিয়ে তারা যে কোনো এক জায়গায় বপন করে, যাতে আমরা এটার ফল সামনের দিকে পাই। এনভায়রনমেন্ট ইজ ওয়ান অফ দ্য কি। আমাদের এখানে ওয়ার্কারদের জন্য আমরা স্ক্রিনিং, হেলথ স্ক্রিনিং বছরে 2 বার করি। এটা আমরা গ্রামীণের সাথে যৌথভাবে করি। তো ডাক্তাররা প্রত্যেকটা ফ্যাক্টরিতে যায়, অ্যাবাউট 15-16 জন ডাক্তার, স্পেশালাইজড ডাক্তার, এখানে গাইনিক ডাক্তার আছে, মেয়েদের সব ধরনের ডাক্তার। তো আমরা প্রত্যেকটা ওয়ার্কারকে স্ক্রিনিং করি, হেলথ স্ক্রিনিং করি। আমাদের এখান থেকে একটা ম্যাগাজিন বের হয় ওয়ার্কারদের জন্য, শুধু ওয়ার্কাররা লেখে, এখানে কবিতা লেখে তারা, তাদের গল্প লেখে তারা। সো ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। আমরা এখন আছি ইপিলিয়ান নিটেক্স এবং ইপিলিয়ান ফ্যাব্রিকে। এখানে অ্যাবাউট 3000 ওয়ার্কার এবং অফিস সব মিলে 3000 লোক কাজ করে। আমাদের টোটাল গ্রুপে অ্যাকচুয়ালি 14,000 লোক কাজ করে। তো এইখানে আমাদের কম্পাউন্ডে শুধু টেক্সটাইল, কাপড় তৈরি হয়। ওয়ার্কারদের থাকার জায়গা আছে, ডে কেয়ার সেন্টার আছে, এটা আমাদের মেডিকেল ফ্যাসিলিটিস আছে, আমাদের 24 আওয়ার্স ডাক্তার, নার্স সবই আছে। সো আমরা একটা গুড এনভায়রনমেন্ট এখানে তৈরি করেছি। আমাদের নিজস্ব বেকারি আছে, যে বেকারিতে অ্যাকচুয়ালি আমাদের নিজস্ব খাওয়া দাওয়া ছাড়াও এই বেকারিতে আমাদের বিস্কুট থেকে শুরু করে বার্গার এবং এভরিথিং বেকারিতে যা হয় সবই এখানে হয়। সো দিস ইজ ইপিলিয়ান নিটেক্স অ্যান্ড ইপিলিয়ান ফ্যাব্রিক। এখানে নিট সম্পর্কিত সকল ফ্যাব্রিক এখানে তৈরি হয়।